আমি নিজের কথাই বলছি। আমি আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ ততদিন তুমি আমাকে মৃত্যু দিও না যতদিন শেখ হাসিনা সরকারের পতন না হয়। আমি 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 ফজলুর রহমান বলছি, কতবার বলছি, এটা কোনো সীমানা নাই। এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা বলে এবং গণতন্ত্রের কথা বলে এবং দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে, এরা সবাই হলো ভারতের দালাল, পেড এজেন্ট অফ ইন্ডিয়া। ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে ভাত খাই না, আমাকে ওই দিন মুরতাদ বলছে একজন বড় মৌলানা সাহেব, ফজলুর রহমান হলো মুরতাদ। এই যে শুরু হয়েছে যে সত্য কথা বললে মুরতাদ, কাফের, ভারতের দালাল, এই যে কথাগুলো শুরু হয়েছে, যতদিন বন্ধ না হবে তাদের মুখে চলবে। এবং এই বাংলাদেশটা একটা গার্জেনলেস, অভিভাবকহীন একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। এখানে কোনো অভিভাবক নাই। আমি মনে করেছিলাম এবং আমরা মনে করেছিলাম যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এত উঁচু ব্যক্তিত্বের একজন মানুষ, সারা পৃথিবী ব্যাপী আমাদের মুসলমানদের মধ্যে বাঙালি মুসলমানের প্রথম নোবেল লরিয়েট। আমি এমনও বলেছি 100 বছরের মধ্যে উনি বোধহয় অরাজনৈতিক ভাবে সুসন্তান বাংলার। কিন্তু আজকে উনার ব্যাপারে আমার মোহভঙ্গ হতে চলেছে। আমি খুব সুস্পষ্ট ভাবে বলি, মোহভঙ্গ হতে চলেছে। কারণ উনাকে আমার মনে হয় না যে উনি বাংলাদেশের রাজনীতির আসল খুঁটি বা ব্যক্তিত্ব, যিনি সবকিছুকে কন্ট্রোল করছেন, ম্যানেজ করছেন, মানুষকে আশান্বিত করছেন, অথবা একটা বিকাশের পথে বর্তমান অবস্থাকে নিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে প্রতিদিন সকালবেলা থেকে ঘুম থেকে উঠেই মনে করি গতকালের চেয়ে আজকের দিনটা অনেক বেশি কঠিন। আমি প্রথম থেকে যে কথা 5ই আগস্ট 6ই আগস্ট রাজনৈতিক দলগুলোর মুখে শুনেছিলাম, বিশেষ করে এখন রাজনৈতিক দল বলতে বড় দল বিএনপি এবং জামাতে ইসলাম, আমার কাছে মনে হয়েছিল তাদের মধ্যে, বিশেষ করে জামাতে ইসলামের মধ্যে বোধহয় একটা গণতান্ত্রিক উদারতা এসেছে। তারা বোধহয় 71 সনের অন্ধকারের দিনগুলো থেকে তারা আলোকিত অবস্থায় বেরিয়ে আসবে বা আসার চেষ্টা করছে। কিন্তু এখন মনে হয়েছে বাংলাদেশ আরো অন্ধকারের দিকে যাবে কিনা। যদি মানুষ যেতে না দেয় তাহলে সেটা ভিন্ন কথা। জনগণ যদি যেতে না দেয়, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ, কারণ এইমাত্র আমি শুনে আসলাম যদি কেউ অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীলতা, গণতন্ত্র এইসব কথা কেউ বলে, সে নাকি বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু বলে একজন বলল। ওরাই হলো বড় শত্রু যারা 72-এর সংবিধান চায়, মুক্তিযুদ্ধ বলে। আমি শুনলাম বাংলাদেশে এই কথাগুলো আমাকে 77 বছর বয়সে শুনতে হবে। মুক্তিযুদ্ধের 53 বছর পরে বসে আমি একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, আমাকে এই কথাগুলো শুনতে হবে। এর আগে আমার মৃত্যু হলে ভালো হতো। এই দেশে যারা ধর্মনিরপেক্ষতা বলে এবং গণতন্ত্রের কথা বলে এবং দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলে, এরা সবাই হলো ভারতের দালাল, পেড এজেন্ট অফ ইন্ডিয়া। একজন বললো একটু আগে, আমি বাসা থেকে বের হওয়ার আগে শুনলাম। এই কথাটা কিন্তু এখন আস্তে আস্তে একটা দল, একদল মানুষ বলতে শুরু করেছে এবং তারা এটা বলতে চাচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় নাই 71 সনে। মুক্তিযুদ্ধ হলেও এটা কোনো উল্লেখযোগ্য ব্যাপার না, এটা ভাইয়ে ভাই একটা ঝগড়া হয়েছিল। আসল মুক্তিযুদ্ধ হয়েছে 47 সনে এবং 24 সনে। এবং অলরেডি আমি যা শুনলাম, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বোধহয় একটা বিশাল অংশ নিয়ে নতুন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুলেছে অথবা খুলতে যাচ্ছে, যে 24কে নিয়ে একটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খুলতে যাচ্ছে। এখন যুদ্ধটা শুরু হয়ে গেছে। 71 সন মুক্তিযুদ্ধ ছিল কি ছিল না, ওই মুক্তিযুদ্ধের উপরে তার চেতনায় বাংলাদেশ চলবে কি চলবে না আমি দেখছি না। একদল মানুষ যাদের হাতে এখন ক্ষমতা আছে, তাদের পিছনে একটা ব্ল্যাক পাওয়ার আছে, ব্ল্যাক, আমি আবারও বলছি, কালো শক্তি তাদের পিছনে আছে। তাদের শক্তিতে বলিয়ান হইয়া তারা সবকিছু বদলায় ফেলছে। আমি খুব বেশি দূরে যাব না। 4টা স্তম্ভ ছিল বাংলাদেশের, মূল নীতি ছিল 72-এর সংবিধান, যে সংবিধান 30 লক্ষ মানুষের রক্তে বেরিয়ে এসেছে, যে সংবিধান, যে যত কথাই বলুক, 72-এর সংবিধান পৃথিবীর মধ্যে অন্যতম একটি সংবিধান, যে যত কথাই বলুক।
আমাদের সন্তানেরা বলবো, এটা বললে আবার অনেকে মনে করে সন্তানেরা বলে কেন, আচ্ছা আমাদের এরা নেতাই, আমরা ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের তারা আমাদের নেতা, জাতীয় নেতা, সবাই জাতীয় নেতা। সেই সব জাতীয় ছাত্র নেতারা আমাদেরকে যা বলছিল, এই আন্দোলনটার মধ্যে কোন ধরনের কর্মসূচি ভিত্তিক ডাইরেকশন ছিল না। ভাষা আন্দোলনের যে কর্মসূচি ছিল 62, 64, 66, 6 দফা, 69-এর 11 দফা, এরশাদ বিরোধী আন্দোলনের 10 দফা, এই ধরনের কোন কর্মসূচি ভিত্তিক কোন আন্দোলন, দীর্ঘস্থায়ী কোন আন্দোলন ছিল না। ছাত্ররা যেখানে এসে দাঁড়ালো একটা ঢেউয়ের মুখে, যে ঢেউটা কিছুক্ষণের জন্য হলো থেমে গিয়েছিল, ঝড় আসার পূর্ব লক্ষণ, একদম যখন বাতাস থেমে গেল, থেমে যাচ্ছে যে আবার ঝড় আসবে, সেই ঝড়ের মুখে ছেলেরা এসে দাঁড়ালো। মানুষ কিন্তু তখন দেখতে চায় না এই কর্মসূচি আছে কিনা, নেতৃত্ব আছে কিনা। সবার মধ্যে আমি নিজের কথাই বলছি, আমি আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ ততদিন তুমি আমাকে মৃত্যু দিও না যতদিন শেখ হাসিনা সরকারের পতন না হয়। আমি 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 ফজলুর রহমান বলছি, কতবার বলছি, এটা কোনো সীমানা নাই। অর্থাৎ শেখ হাসিনার 3টে ইলেকশন, 14, 18 এবং 24, এবং অনেকগুলো স্থানীয় ইলেকশন, অনেকগুলো কর্মকাণ্ড মানুষের মনকে এমন বিষিয়ে তুলেছিল যে আজরাইল আসুক তারপরও শেখ হাসিনা যাক। এই অবস্থাটাতে আমাদের আজকের সন্তানেরা, আবারও সন্তানেরা, আমাদের নেতা, আজকের যারা নেতা হাসনাত সাহেবরা বা ওই যে সার্জিস আলমরা বা ওই যে উপদেষ্টা সাহেবরা আমাদেরকে চরম ভাবে ধোঁকা দিয়েছে। শুধু আমাদেরকে না, জাতিকে ধোঁকা দিয়েছে। আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এই যে দুইজন মানুষ বসছি, জনাব গোলাম মোল্লা রনি তার রিস্ক নিয়ে যে কথাগুলো তার জ্ঞান গর্ব বক্তব্যের মাধ্যমে জাতিকে উজ্জীবিত করেছে, এবং আমি ফজলুর রহমান আমার ৭৭ বছরের জীবনে ৬০ বছরের অভিজ্ঞতা দিয়া আমার ভাষা, আমার আবেগ সবকিছু দিয়ে যেভাবে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করছি, জীবন যায় অথবা যাক অথবা থাক, সংসপ্তকের ভূমিকা যেভাবে পালন করেছি, আজকে যে ধোঁকাটা আমি খাইলাম, আমার জীবনে এই ধোঁকা আমি কোনোদিন ভুলতে পারবো না। তারা যদি সেদিন বলতো যে ৭১-এর মুক্তিযুদ্ধ না, আমি তাদেরকে বলতাম, আজকে বলতাম, ইয়েস বেটা, বাপের বেটা তোরা। যদি সেদিন বলতো ৭২-এর সংবিধান আমরা পরিবর্তন করে ফেলবো, যদি সেদিন বলতো তারা যে সমস্ত জাতীয় নেতৃত্ব যারা এরা কেউ না, এখন নতুন করে এটা মুক্তিযুদ্ধ হবে, 24 হলো নতুন মুক্তিযুদ্ধ, ৭১-এর মুক্তিযুদ্ধ ছোট। আহারে আমার এখন কি মনে হয় জানেন, আপনাকে বলবো, গোলাম রনি সাহেবের হয়তো বা সেই আবেগটা আসবে না। আমি যখন নদী পার হইছি সাতরায়া, এই আন্দোলন কি কোনো ছেলে নদী পার হয়েছে সাতরায়া? এই আন্দোলন কি কেউ ক্ষেতের আইল থেকে পাক বাহিনীর বুকে গুলি করছে? কেউ কারো বুকে কেউ? এই আন্দোলন কি কাদার মধ্যে কেউ পড়ে রয়েছে কুচুরি পানা মাথায় নিয়া? এই আন্দোলনে কি মাসের পর মাস না খায় রয়েছে, পাহাড়ের নিচে সাপের কামড় খায় মরছে? কই মুক্তিযুদ্ধ বাঘ? আর এটা যদি উঠেছে তুলনা করা হয় বাঘের মাসি, বিড়াল, বাঘের মতোই দেখা যায়, কিন্তু এটা বিড়াল। কিন্তু এরা বলতেছে দিস ইজ দ্য রিয়েল লিবারেশন ওয়ার। এই যে কথাগুলো বলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, এবং মানুষ বলে এখন যে এই দেশে ফ্যাসিস্ট খারাপ না মুনাফেক খারাপ। এটা আসলে আন্দোলনের সঙ্গে একটা মুনাফিকি হচ্ছে। আমাকে যাই করুক, আমি কথাটা বলবই, কারণ বাংলাদেশ নামটা যদি থেকে থাকে, আমি আবারও বলছি, হে বাংলাদেশের 18 কোটি মানুষ, বাংলাদেশ যে নামটা, এই নামের মা কে? এই নামের মা হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে রক্তাক্ত হয়ে বাংলাদেশ নামটা বাড়িয়েছে, তা না হলে এই দেশের নাম থাকতো পূর্ব পাকিস্তান। কাজেই যারা বাংলাদেশের নাম রেখে মুক্তিযুদ্ধ বাদ দিতে চাও, তারা বাংলাদেশের সঙ্গে প্রতারণা করছো। যারা বাংলাদেশের নাম রেখে এই দেশে অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা অথবা জাতীয়তাবাদকে বাদ দিতে চাও, তারা মুক্তিযুদ্ধের সঙ্গে প্রতারণা করছো। সেই প্রতারণার বিরুদ্ধে আগামী দিনে, ওই যে বলছেন যে দেশ কেন থেমে গেছে, দেশ এখন বাইফার্কেটেড হয়ে গেছে, দুই দিকে আস্তে 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 চলে যাচ্ছে। এতদিন কিন্তু তা ছিল না। শেখ হাসিনার আমলেও দেশ দুই দিকে ছিল না, বিভিন্ন দিকে ছিল, মানুষের চিন্তায়, চেতনায় ও মুক্তমুখ। কিন্তু এখন জাস্ট আস্তে আস্তে দুই দিকে নিয়ে যাচ্ছে কারা?
দেশটাকে একটা কনফ্রন্টেশন, সেই কনফ্রন্টেশনটা কি হবে? ওই যে একটি ছেলে যাকে ইউনূস সাহেব জাতিসংঘে বলছে কি মেন্টর নাকি মাস্টার মাইন্ড, ওই ছেলেটা যে কয়েক মাস আগে বলছিল ওই দেশে একটা গৃহযুদ্ধ হবে, সিভিল ওয়ার হবে, দেশটাকে তারা ইচ্ছাকৃতভাবে সিভিল ওয়ারের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশে সত্য কথা বলবে আমার মতো লোককে, যার স্ত্রী সকালবেলা উইটা নামাজ না পড়িয়া কিছুই করে না। আমি যে ফজলুর রহমান আল্লাহর নাম না নিয়ে কোনো কাজ করি না, ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ বলে ভাত খাই না, আমাকে ওই দিন মুরতাদ বলছে একজন বড় মৌলানা সাহেব, ফজলুর রহমান হলো মুরতাদ। এই যে শুরু হয়েছে যে সত্য কথা বলে এই মুরতাদ কাফের ভারতের দালাল, এই যে কথাগুলো শুরু হয়েছে, যতদিন বন্ধ না হবে তাদের মুখে চলবে। এবং এই যে শিবিরের কিছু ছেলে পেলে সমস্ত ইউটিউব গুলা দখল করে যে মিথ্যা কথা বলে, যে অসত্য কথা বলে এবং যে বিশ্রী কথা বলে আমাদের সম্পর্কে, এটা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে এই দেশে।